আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি বিসিএস জয়ের গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব, 15তম বিসিএস ক্যাডার হিসেবে যিনি দায়িত্বরত হিসেবে দীর্ঘ সময় দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে যিনি দায়িত্বরত রয়েছেন, একজন পিএইচডি গবেষক ডক্টর এস.এম. জোবাইদুল কবির আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে আজকাল 10 নম্বর কল করলে আমরা আজকে যে একজন প্রজাতন্ত্র দায়িত্বশীল একজন বিশিষ্ট জন যিনি নিজেকে তৈরি করেছেন রাষ্ট্রের কল্যাণে বা বিভিন্ন গবেষণার মাধ্যমে রাষ্ট্রীয় যন্ত্রকে অনেক বিষয়ে তিনি কাজ দিচ্ছেন বা রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তার কাছ থেকে কিছু বিষয় জানবো। প্রিয় দর্শক, প্রত্যেক ব্যক্তি যারা সফল হন তাদের কিছু মৌলিক বা কিছু থিম থাকে বা ইথিক্স থাকে যার মাধ্যমে তারা সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছন। আজকে যিনি আলোচক তিনিও কিভাবে তার জায়গায় পৌঁছলেন, কিভাবে সফলতার জায়গায় পৌঁছলেন সে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব ডক্টর এস.এম. জোবাইদুল কবির। জি স্যার, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, সেই পিতামাতার সেই শিশুটি হাঁটি হাঁটি পা পা করতে করতে অবশেষে সাকসেসের একটি জায়গায় আসলেন। বিসিএসে আপনি যোগদান করলেন, করার পর থেকে 30 বছর আপনি সার্ভিস লাইফে আছেন। আপনি দর্শকদেরকে জানান জীবনের কি লক্ষ্য নিয়ে আপনার পথ চলা শুরু করেছিলেন এবং একের পর এক সাকসেস ট্র্যাকে আপনি আজ এই পর্যন্ত এসেছেন। ধন্যবাদ আপনাকে। জি, আমার জীবনের কথা বলার শুরুর আগে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই, গভীর কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবের শহীদদের এবং এই যে আমরা একটা নতুন সময় পেয়েছি, সম্ভাবনাময় সময় পেয়েছি, যারা এই পরিবর্তনটা এনেছেন সেই তরুণ যুবদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। জি, আসলে এই পথটা মোটেই এ পর্যন্ত আসা মানে সহজ ছিল না। আমি যদি আমার বিসিএস করা মানে উত্তীর্ণ হওয়ার পূর্বের কথা বলি তাহলে আমার কিছুটা পারিবারিক কথা এখানে চলে আসে। জি, এটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান, আমরা 4 ভাই। আমার বাবাকে হারিয়েছি আমি তখন ক্লাস 4-এ পড়ি এবং আমরা 4 ভাই বাবার অবর্তমানে মা এবং আমার দাদা দাদির সমর্থনে, সাপোর্টে, অকুণ্ঠ সমর্থনে আমরা 4 ভাই আমরা লেখাপড়া করি বিভিন্ন জায়গায়। আমার বড় ভাই মেডিকেলে পড়ে, পাশ করে ডাক্তার। আমি এরপরে আমরা সবাই বাকি 3 ভাই আমরা ক্যাডেট কলেজে পড়ি, কেউ ইন্টারমিডিয়েটে, সবাই আমরা ডবল স্টার পাওয়া। জি, তো এটা বলার জন্য না, আসলে কথা হলো যে আমি যদি আমার পার্সোনাল কথাও বলি সেখানেও আমার ওরকমই হয়েছে। আমি 10 মিনা হাই স্কুল থেকে আমি এসএসসিতে স্টার মার্কস দিয়ে আমি উত্তীর্ণ হই, বোর্ডে সেন্টারে ফার্স্ট হই। তারপরে আমি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই স্টার মার্কস নিয়ে এবং ওখানেও আমি বরিশাল সেন্টারে আমি ফার্স্ট হই। তারপরে আমি আমার বাবা মায়ের স্বপ্ন অনুযায়ী আমি বুয়েটে আমি ভর্তি হই, কিন্তু বুয়েটে ভর্তি হওয়ার পরে আমি আনফর্চুনেটলি আমার খুব একটা ভালো লাগেনি, আমি একটু ধরাবাঁধা মনে হয়েছে, আমি ওখানে তারপর ছেড়ে দিই। তারপর আমি একদম স্ট্রেট, যেটাকে একটু চ্যালেঞ্জিংই মনে হয়, এটা একটা বাজির মতো, আমি তখন মনে স্থির করি যে আমি বিসিএস করব, বিসিএসে প্রতিযোগিতা করব বিসিএস পরীক্ষায়। তারপরে আমি সিম্পলি বিএসসি পড়ি। বিএসসি করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই ডেমোগ্রাফিতে মাস্টার্স প্রোগ্রামে। 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রাম ছিল, 4 সেমিস্টার। ওখানে ভর্তি হওয়ার পাশাপাশি আমি বিসিএস পরীক্ষা দিই, ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে, এবং যথারীতি আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হই, প্রথম বিসিএসে। তো এই যে এটাও একটা বাজির মতো, কারণ আমার শুভান্যুধাই যারা ছিলেন তারা বলতেন যে এখানে কি তুমি যে বিসিএস টার্গেট করে যে তুমি করেছো, মানে
এই বুয়েটের মতো এটা অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশের তখনকার হিসেবে, যে তুমি ছেড়ে দিলা, এটার গ্যারান্টি কি? এটা আসলে একটা বাজির মতোই ছিল। তো এখানে আল্লাহ তাআলার রহমত ছিল এবং সবার দোয়ায় আমি এখানে প্রথম বিসিএসসি উত্তীর্ণ হয়েছি এবং যোগদান করলাম। স্যার, আপনি যে বুয়েটে পড়েছেন সেই বুয়েট সেরা বিদ্যাপীঠ ছিল, সেটাকে আরও বেশি বিদ্যুৎসাহী, একেবারে বিদ্বানদের জায়গা এবং মহাসম্মানের একটি জায়গা এনে দিল আবরার ফাহাদ। বৈষম্যের বিরুদ্ধে প্রথম লড়াই এই ছেলেটি, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়ার এলাকার যে ছেলেটি, তিনি তার জায়গা থেকে যেভাবে ধারণ করলেন, লালন করলেন, সেই ছেলেটি আমাদের স্বাধীনতার জন্য, আমাদের বৈষম্যের বিরুদ্ধে যে রেভলিউশনটা জাগিয়ে দিলেন। আবরার এখন প্রতিটি হৃদয়ে হৃদয়ে একটা আলাদা আবেগ। আবরার আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে একজন, তিনি কিন্তু সূতিকাগার করে দিয়েছিলেন। সেক্ষেত্রে আপনি যে বুয়েটে পড়েছেন, আপনাদের অনুজ একজন শিক্ষার্থী, এই বুয়েট থেকে তার জীবন শেষ হয়ে গেছে। বুয়েট এবং আবরারকে আসলে আপনি কিভাবে এখনো লালন করেন? হ্যাঁ, আমাদের সময় বুয়েট আসলে সে আমি 87-88 সালের কথা বলছি, জি, তখনও বুয়েটের এই সমস্যাটা ছিল না। এটা আস্তে আস্তে এই যে আমরা যেই পরিস্থিতি, আবরার যে পরিস্থিতি শিকার হলো, যেই সিচুয়েশনটা হলো, এই পরিস্থিতি তখন একদমই অনুপস্থিত ছিল। এবং আমি বুয়েটে হয়তো কন্টিনিউ করিনি, আমি প্রায় 1 বছর পড়ার পরে আমি ছেড়ে দিয়েছি, সিভিল ইঞ্জিনিয়ারিং আমি পড়তাম। তো কিন্তু যেহেতু আমার জীবনের টার্গেট ছিল আমি ওখানে বুয়েটে পড়বো এবং আমি ওখানে 1 বছর পড়েছিও, প্রথমবারই আমি চান্স পেয়েছি। তো আমার ওইটা এখনো আমি ওইটাকে ওন করি বা অনুভব করি। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে আবরারের যে মৃত্যুটা ছিল বা হত্যা, আমি বলবো এখানে মৃত্যু মানে হত্যাজনিত মৃত্যু, তাই না? এটা ছিল সম্পূর্ণ একটা মানে কি বলে অমানবিক কাজ, পৈশাচিক একটা রেজিম। এটাকে মানে ভাষায় প্রকাশ করার মতো না আসলে, যে কোন ধরনের এবং কতটুকু অনাকাঙ্ক্ষিত বুয়েটের মতো একটা জায়গায়, বা সেটা যে কোনো বিদ্যাপীঠেই হোক আমি বলবো, এবং বুয়েটের মতো জায়গায় তো বটেই। এবং আবরারের ছোট ভাই এখন বুয়েটে পড়তেছে, যেখানে তার বাবা মা তাকে পড়তে দিতে চাইছিলেন না। তো সেখানে আমি আসলে আমার মন কান্না করছে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তার মৃত্যুতে। কারণ আমরা এগুলো চাই নাই যে এই ধরনের মৃত্যু, এই ধরনের ইয়ে হোক। এবং সে একটা বৈষম্যের প্রতিবাদ করতে গিয়ে সে এই নির্যাতনের শিকার হয়েছে এবং সে পরে তার মৃত্যুবরণ করতে হয়েছে। শুরুটা করলেন বুয়েটের আবরার এবং তার দেখানো পথে সাইদ বুক পেতে দিলেন, মুগ্ধরা পানি খাওয়াতে গিয়ে নিজের জীবন দিলেন। এরকম হাজারো মুগ্ধের মাধ্যম দিয়ে একটা বৈষম্যের একটি দাবানলকে যেভাবে নতুন একটি বাংলাদেশ যারা এনে দিলেন, আপনি আপনার বক্তৃতার শুরুতেই কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, সম্মান প্রদর্শন করেছেন। আপনি দীর্ঘ সময় সার্ভিসে আছেন, আপনার মেধা যোগ্যতার জায়গায় আপনার উপরে যে ধরনের বৈষম্য ছিল, যদি চাকরির এই রুটিন আপনার না থাকতো, হয়তো আপনি হয়তো রাজপথে ছুটে যেতেন, আপনি আপনার সন্তানকে নিয়ে হয়তো রাজপথে যেতেন বা যাওয়ার পরিবেশ আপনার জন্য হয়ে গিয়েছিল। এই আন্দোলনটি আপনি যেটি লালন করেন, বৈষম্যের ভিতরে যে দাবানলটা আপনার মধ্যে জ্বলছে, তার কিছু অভিব্যক্তি। এইটার আপনি যেভাবে বলছেন যে আমাদের গভর্নমেন্ট চাকরিজীবীদের একটা ফ্রেমের মধ্যে চলতে হয়, যার জন্য আমরা সবকিছু প্রকাশ্যে আমরা তখন বলতে পারিনি বা বলা হয়নি। কিন্তু এই দাবিটা তো অত্যন্ত যৌক্তিক ছিল। আমি যদি অন্যভাবে বলি যে আমিও এই কোটার বলি ছিলাম, যে দাবি যেমন কোটা নিয়ে, যে আমিও এই কোটার বলি। কারণ হলো এই কোটা না থাকলে আমি সিভিল সার্ভিসে আমার পজিশন অন্য জায়গায় হতো, হয়তোবা আমি আরো এক্সপেক্টেড কোনো জায়গায় থাকতাম। অর্থাৎ কোটার গোটা আপনাকে গোটা জীবনটাই হেল করে দিয়েছে। কোটা হেল করে দিয়েছে মানে সেটাকে আমি ওভারকাম করেছি অন্য হয়তো, কিন্তু আমাকে এই কোটা না থাকলে হয়তো আমিও হয়তো অন্য পজিশনে থাকতে পারতাম। আমি এইটা বলতেছি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হলো যে আমি এই যে এই
কোটার কারণে হোক, কারণে যে বৈষম্যটা হয়েছে, পুরো যুব সমাজটাই বছরের পর বছর বৈষম্যের শিকার হয়েছে। কারণ আমি 55% কোটা, আপনি ভাবেন একবার যে তার মানে হলো সিভিল সার্ভিসের মতো জায়গায় হোক বা সরকারি চাকরিতে, তার মানে বাকি 45% মেধা, তার মানে মেধার গুরুত্বটা কোথায়? তারা তো মার্জিনালাইজড এখানে। তো আমি কম্বাইন্ড মেরিট লিস্টে থাকার পরেও আমার অবস্থান আরো অন্য জায়গায়, আমার এক্সপেক্টেড জায়গা হতে পারতো যদি এই কোটা না থাকতো। ওই জায়গাটা কোটা খেয়ে ফেলেছে, এবং কোটা যদি না থাকতো অনেক মেধাবীরা এখানে, বাকিরাও মেধা কোটা এক্সিস্টিং যেটা আছে সেইভাবে তারা চলে আসতো, রাইট? তো তারাও ডিপ্রাইভড হয়েছে। এটা হলো কথা। আপনারা যে সময় পড়াশোনা করেছেন সেই থেকে অনেক, জি, এবং আরেকটু ধারণ করতে চাই, আমি বলতে চাচ্ছি যে তো এইটা হলো একটা অনুভূতি, একটা ব্যক্তিগত। আর একটা হলো যে আমরা তখন আমাদের মতো করে মৌন সমর্থন দিয়েছি। আপনি এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছিল যে আমি জাস্ট স্বৈরাচারী সরকার পতনের আগের দিন আমি একটা লাল শার্ট পরে এসেছিলাম, মানে অনেকটা লালই। তো আমাকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তখন জিজ্ঞেস করেছিলেন, সে এমনিতে না, মানে সে জিজ্ঞেস করেছিলেন যে কি ব্যাপার, লাল শার্ট কেন? তো আমি কিছু বলিনি, আমি চুপচাপ ছিলাম একটা মিটিংয়ে। একটা সিগন্যাল। তো আমি তোর বলতে পারি না যে এটা রক্তলালের বাংলাদেশে আমি তো একটা লালের প্রতীক ধারণ করতে পারি। আমি আর কি নীরব একটা ইয়ে দিলাম। আর এছাড়া তো অন্য মানে সমর্থন তো অবশ্যই ছিল, কারণ আমিও তো কোটার বলি, এক কথায় আমার সমর্থন না থাকার কোনো কারণই নেই। রেজিমের অন্যরকম একটা মহা শিকার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। ভূমি তোমার, বিনিয়োগ আমার, তুমি আমি পার্টনার, এই 3 ফর্মুলা বিশ্বকে তিনি নন্দিত করেছেন। এটাকে ইসলামিক ভাষায় মুদারাবা বা মুরাবাহা সিস্টেম বলে, যেটি ব্যাংকিং সিস্টেমে কিন্তু প্রচলিত আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ফর্মুলা সারা বিশ্ব নন্দিত করেছে, যার কারণে তাকে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। যদিও অর্থনীতির প্রফেসর হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার তার পাওয়ার কথা ছিল। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব অর্থনীতিতে তার থিওরি যেভাবে ভূমিকা রাখছে, এমন বিষয়ের আমরা অনেক জায়গায় দেখেছি যে একজন ব্যক্তি একাধিকবার তারা তৃতীয়বার পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চ্যালেঞ্জটি আমাদের নিলেন, একটা ভঙ্গুর দশা থেকে, রাজস্ব খাত থেকে 18 লক্ষ মিলিয়ন কোটি টাকা যেখানে ঘাটতি, সেই ঘাটতির উপরে যে দায়িত্বটি তিনি পালন করলেন, যে চ্যালেঞ্জটি তিনি নিচ্ছেন, সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার এক্সপেক্ট করতে পারি কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অর্থনীতির একজন চাকা ঘোরানোর ক্ষেত্রে বিশ্ব অর্থনীতির ভূমিকা রাখার কারণে তাকে দ্বিতীয়বার নোবেল জয়ী হিসেবে দেখা যাবে? আপনি কি মনে করেন? এটা প্রথমত তার যে বিশ্ব মানে বৈশ্বিক ক্ষেত্রে তার যে অবদান, এই অবদানটা তো আমরা সচক্ষে দেখেছি। সে বিগত দিনে আমাদের দেশে নানানভাবে সে হেনস্থা তাকে করা হয়েছে, এবং মূল কথা তাকে আমরা কন্টেইন করতে পারিনি, আমরা তাকে ধারণ করতেই পারিনি, অথবা আমরা জানি না, উই ডোন্ট নো হাউ টু কন্টেইন হিম, উই ডিডন্ট নো। তো এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে তিনি যে আমাদের দেশের হাল, এই দেশের হাল ধরেছেন প্রধান উপদেষ্টা হিসাবে, এবং তার যে ফর্মুলা আপনি বললেন, আমরা যদি এই ফর্মুলাটা, যে 30 ফর্মুলা, যেটা আমরা 0 হাঙ্গার, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 কার্বন ইমিশন, এই 3টা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যে 3টার যে নেক্সাস বা 3টার যে একটা আরেকটার সাথে কিন্তু জড়িত, এবং এটা ট্রিপল বটম লাইন, এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বেসিক একদম মূল কথা। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে তো আমরা অনেক কথা বলতেছি, টেকসই উন্নয়ন নিয়ে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা এখানে একদম টু দি পয়েন্টে 3টা পয়েন্ট এখানে বেসিক কথা এখানে বলেছেন। এই 3টা যদি আমরা সারা বিশ্বে বাস্তবায়ন করতে পারি,
আমি বলবো যে নিঃসন্দেহে তিনি আবার নোবেল প্রাইজ পাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই 3-0 ফর্মুলার উনি একজন পিতা, রাইট? তাহলে ওনার এই সন্তান এই 3-0 ফর্মুলাকে লালন পালন কারা করবে? কে এটাকে ধারণ করবে? আপনার যেহেতু রিসার্চ আছে, আপনি সরকারিভাবে হোক বিদেশে ছিলেন, দীর্ঘ বছর আপনি বিভিন্ন ব্যাপারে আপনি রিসার্চ করেছেন বা ট্রেনিং করেছেন, নিজেকে তৈরি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই থিমটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য আপনার কাছে রাষ্ট্রকে দেবার মতো কি ফর্মুলা রয়েছে, বা এক্সিকিউট করার জন্য আপনার ইমপ্লিমেন্টেশনটা কি? ধন্যবাদ আপনার এটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের জন্য। আমার আমি নিজেকে এক্সপোজ করার জন্য বলছি না, এটা বাস্তবতা যে আমার বই, আমার একটা লেখা বই যেটা ইভ্যালুয়েটিং এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা MIT সহ বিশ্বের অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এলসেভিয়ার পাবলিশড একটা বই। জি স্যার। আমার টোটাল 70 থেকে 80টা আছে আমার পাবলিকেশনস, এর মধ্যে বুক চ্যাপ্টার এবং জার্নাল আর্টিকেল, যেগুলো স্কলারলি জার্নাল আর্টিকেলে। আমার রিসার্চের মূল ফোকাস এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জি, যেটাকে কার্বন ইমিশনের সাথে আপনি যুক্ত করতে পারেন, এবং ক্লাইমেট চেঞ্জ। তো গিভেন মাই এক্সপোজার, যেটা আমার যদি একাডেমিক অ্যাচিভমেন্ট দেখেন, আমি গ্লোবালি রিকগনাইজড একজন রিসার্চার, উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, যে আমার পাবলিকেশন সাইটেশন হয়, আমি স্কলারলি জার্নাল আর্টিকেল আমি রিভিউ করি। সো এখানে আমার বাইরে আমি কনফারেন্সের আমন্ত্রণ পাই, ইউনিভার্সিটিতে আমি ক্লাস নেওয়ার আমন্ত্রণ পাই। এই যে আমাকে আমি প্রস্তুত করেছিলাম সরকারের কাজে লাগানোর জন্য। এবং আপনি জানেন যে নলেজ বেসড ব্যুরোক্রাসি একটা বিকল্প নাই আমরা যদি দেশকে এগিয়ে নিতে যাই। তা আমি নিজেকে সেইভাবে একজন সেই জায়গা থেকে আমি সেই দায়বদ্ধতা থেকেই বলি, আর আমার আগ্রহ থেকেই বলি, আমি আমার নিজেকে সেইভাবে প্রস্তুত করেছি। সেটা একজন গবেষক বলেন অথবা একজন ডিসিশন মেকিংয়ে যাতে আমি একটা ইফেক্টিভ রোল প্লে করতে পারি বা ইফেক্টিভলি সাপোর্ট দিতে পারি অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার, যেটা আমার দায়িত্ব, সেটার জন্যই আমাকে প্রস্তুত করা এভাবে বিদেশি ইউনিভার্সিটিতে PhD করা, এবং এখনো একজন অ্যাক্টিভ রিসার্চার হিসাবে। কিন্তু আনফরচুনেটলি গত রেজিমে আমাকে ইউটিলাইজ করা ওইভাবে হয় নাই, মানে যেভাবে হওয়া উচিত ছিল। আমার যে আপনার মেধা সম্পদকে কাজে লাগানোর জন্য কোনো কেউ এগিয়ে আসে নাই বা গুরুত্ব দেওয়া হয় নাই। কিন্তু আমি বিদেশের চাকরি উপেক্ষা করে আমি চলে এসেছি। আমার চাকরি করার যোগ্যতা ছিল বিদেশে, আমার যেই অ্যাচিভমেন্ট আছে এখন, একাডেমিক অ্যাচিভমেন্ট। তো সেখানে এখন আপনি যেটা বলছেন, সেখানে যদি আমার এখনকার এক্সিস্টিং সিচুয়েশনে, রেজিমে আমাকে যদি সরকার যথাস্থানে কাজে লাগান, আমার প্রোফাইল দেখে আমি সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দেখা যাচ্ছে, আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী, প্রান্তিক পর্যায়ে হোক আর যেভাবে হোক, 5 লক্ষ জনগোষ্ঠী এক জায়গায় জড়ো হচ্ছে। তারা BCS এর মতো গুরুত্বপূর্ণ সার্ভিসে আসতে চায়, এবং এই দৌড়তে তারা বছরের পর বছর যাবৎ ঘাম ছোটাচ্ছে, শুকতালা খরচ করছে, জুতা খরচ করছে, জুতা স্যান্ডেল খরচ করে এই জায়গায় পৌঁছচ্ছে। কিন্তু রাষ্ট্র তাদেরকে 1% গরজে নিচ্ছে, বাকি 99%কে খরচের খাতায় ফেলে দিচ্ছে। একটি রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী যারা নিজেদেরকে তৈরি করেছে রাষ্ট্রের সেবক হিসাবে, নিজেকে যোগ্য মনে করছে বা সে ধরনের মেধা তারা ধারণ করেছে, বিভিন্ন বিদ্যাপীঠে যারা চ্যালেঞ্জের মোকাবেলা করে এসেছে, রাষ্ট্রের কাছে বলেছে, রাষ্ট্র তুমি আমাকে নাও, আমি সেইভাবে নিজেকে যোগ্য করতে পেরেছি। কিন্তু রাষ্ট্র এদের মধ্যে 1% গ্রহণ করছে। যে রাষ্ট্রের শিক্ষিত জনগোষ্ঠীর 1% গৃহীত হয়, 99% যে রাষ্ট্রের কাছে জনগোষ্ঠী গৃহীত হয় না, সেই রাষ্ট্রের কল্যাণটি আপনি কিভাবে করবেন? সেক্ষেত্রে এই বাকি 99%-এর জন্য আমাদের বিশেষ ভাবনা রাখা দরকার কিনা, আপনি কি মনে করেন? নিঃসন্দেহে বিশেষ ভাবনা তো দরকার। আমরা যুব সমাজকে সবাই আমাদের
আমরা দেশের সন্তান, আমাদের যুব সমাজ আমাদের দেশের সন্তান, তাই না? এবং তারা প্রত্যেকটা যুবক বলতে আমি রেসপেক্টিভ অফ মেল অ্যান্ড ফিমেল বলতেছি, প্রত্যেক ইয়ত, তারা অমিত সম্ভাবনা নিয়ে তারা জন্মগ্রহণ করছে, অন্য অন্য পৃথিবীর 8-10টা যুবকের মতোই। এবং তাদের মধ্যে যে কি শক্তি, কি তেজ আছে, সেটা আমরা গত জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে তারা কি করতে পারে, একটা রেজিম চেঞ্জ করে দিতে পারে। সুতরাং এখানে তাদের শক্তি বা সাধ্য নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। যেটা দরকার তাদেরকে আমরা, এই যে আপনি যেটা বললেন যে বাকি যে কি বলে 99% আমি বলবো, হ্যাঁ, যে তাদেরকে নিয়ে আমাদের কি ভাবনা দরকার। এখানে তার মানে সম্ভাবনা তাদের আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগাইতে হবে সবাইকে। যে এখানে যেমন আমাদের মাননীয় উপদেষ্টার একটা কথা সবসময় বলে যে তুমি চাকরি করার পরিবর্তে তুমি একজন এন্টারপ্রেনার হবা, যাতে তুমি আরো 10 জনকে চাকরি দিবা। রাইট। আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু এই কথাটা যেখানেই যান সেখানেই বলেন, তার এবং যুবকদেরকে লক্ষ্য করেই বলেন। এখন প্রশ্ন হলো যে এখানে রাষ্ট্রের দায়িত্বটা কোন জায়গায়? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। রাইট। সেখানে রাষ্ট্র বলতে যদি আমরা সব অর্গানেই আমরা ধরে নিলাম, যেখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এখানে তাদের জন্য একটা উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে প্রত্যেকটা যুবক তার মানে যেই ক্ষেত্রে তার দক্ষতা আছে, যোগ্যতা আছে, সেটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র, যদি আমি কিছু খাত দিচ্ছি, আমাদের রাষ্ট্র, আমাদের অন্যতম একটা প্রধান খাত হচ্ছে, আমরা 6% শুনছি যে আমাদের রাজস্বের 6% আসে রেমিটেন্স খাত থেকে। এই খাত 6 থেকে যদি আমরা 10% নিয়ে যেতে চাই, বা 6% থেকে আমরা আরও 10% বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রের শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা যদি, যেহেতু তাদের একটা সার্টিফিকেট আছে, একটি স্কিল দিয়ে তাদেরকে টেকনিক্যাল হ্যান্ডস করিয়ে, কাজের হাত বাড়িয়ে তাদেরকে আমরা যদি বিদেশে পাঠাই, রাষ্ট্র যদি তাদেরকে একটা ভিসা দেয়, রাষ্ট্র যদি তাদের একটা পৃষ্ঠপোষকতা করে, আমি রাষ্ট্র, তুমি আমার জনগণ, তুমি শিক্ষা অর্জন করেছো, তোমাকে আমি বিদেশের জন্য উন্মুক্ত করে দিলাম। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রের, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো দায়িত্বশীল বিদগ্ধজনের রাষ্ট্রের যে কোনো কর্মীর যে সম্মান সারা বিশ্বে রয়েছে, সেই সম্মানটির ক্ষেত্রে আমরা অ্যাব্রোড করাতে পারি না কিনা, বিমানে ভরো আর বিদেশে মানে পাস করো, এই তাহলে ভূমধ্যসাগরের অধিবাসীর মতো এই কালো অধ্যায়টা আমাদের জীবনে থাকবে না। এই জায়গাগুলো নিয়ে ব্যাপক প্রেক্ষাপট তৈরি হতে পারে কিনা। আমরা জানি যে যৌথ মূলধনী কারবারের মতো কিছু ব্যাপার রয়েছে। একটি বাড়ি একটি শিল্প হতে পারে, যেটি চায়না করছে, যার দ্বারা তার রেভলিউশন ঘটেছে, মালয়েশিয়া করছে, জাপান করছে। আমরা কেন একটি বাড়ি একটি শিল্পের দিকে উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে রাষ্ট্র সেই ধরনের সব ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর দায়িত্ব কেন নিচ্ছে না? বাবা জমা জমি বিক্রি করে, বাবা তার সকল ব্যয় খরচ করে একটা তার ছেলেকে শিক্ষিত করেছে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠিয়েছে, অপেক্ষায় আছে তার ছেলেটি কিছু একটা করবে, বৃদ্ধকালে তার দায়িত্বটি নেবে, কিন্তু কোনো একটু মার কমের কারণে রাষ্ট্র তাকে গ্রহণ করতে পারে নাই। এই ছেলেটি তো জীবন্ত লাশ হিসেবে ঘরে ফিরছে। এই জীবন্ত লাশদেরকে আমাদের আসলে মানে আশ দেওয়া দরকার কিনা, তাদেরকে আমরা গুরুত্ব দেওয়া দরকার কিনা? গুরুত্ব তো এখানে দেওয়া অবশ্যই দরকার, এবং সেই গুরুত্ব দেওয়ার আমাদের জায়গাও আছে। জি। যেটা নাই, অনুপস্থিত ছিল বিগত সময়ে, সেটা ছিল ভাবনার জায়গাটা, অথবা ভাবনারকে বাস্তবায়ন করার ইচ্ছা, সদিচ্ছা। জি। কিন্তু আমি আগে বলেছি যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের যুবকরা। এবং আমি আপনাকে এক্সাম্পল বলেছি যে আমি যখন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমাদের জনসংখ্যার কথা শুনে আমাকে বলেছিল একজন জাপানিজ স্টুডেন্ট বা বন্ধু যে তোমরা তো খুব রিচ। তো আমি তখন একটু অবাক হলাম। আমি বললাম যে হাউ উই আর রিচ? তো সে বললো যে তোমাদের এত মানব সম্পদ, মানে সম্পদ, এটা কিন্তু লায়াবিলিটিস না।
তো যুবকরা আমাদের লায়াবিলিটিস দেয় এবং আমাদের ডেমোগ্রাফিক যে স্ট্রাকচার আছে, পিরামিড আছে, আপনি সেখানে দেখবেন যে আমাদের যুবকের সংখ্যাটা বেশি। এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, অথবা এই যুবকদেরকে কাজে লাগানোর বিষয়টা সোজা বাংলায়, অথবা আমি মানে টার্মিনোলজিতে যাচ্ছি না বা বাজওয়ার্ডের আমার দরকার নেই, তো তাদেরকে আমাদের কাজে লাগানোর জন্য এই যে যাদের আমাদের দরকার হয়েছে একটা প্রপার ইয়ুথ প্ল্যান, প্রপার ইয়ুথ প্ল্যান, ওকে, এবং যেখানে থাকবে যুব সমাজের, আমি বলতেছি যে যার যেই লেভেলের শক্তি আছে, যার যেই লেভেলের কি বলে ক্যাপাসিটি আছে, সামর্থ্য আছে, সেটাকে ইউটিলাইজ করা। সেটাকে ইউটিলাইজ করার জন্য আমি আগে যে বলেছিলাম যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা কি হবে, তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা। উপযুক্ত শিক্ষা মানে এই না যে তাদের প্রত্যেকের ইউনিভার্সিটি ডিগ্রি নিতে হবে, তাদেরকে স্কিল বেসড ডিগ্রি দিতে হবে। স্কিল বেসড ডিগ্রি মানে সেটাকে যেই লেভেলের হোক, একজন ট্রেড পারসন, একজন 3 ইয়ার ডিপ্লোমা যথেষ্ট। এবং এখানে যেটা তাদের জন্য করতে হবে যে আমরা তার স্কিলটা যেন গ্লোবালি রিকগনাইজড হয়। যখনই গ্লোবালি রিকগনাইজড হবে, সে সরাসরি দরখাস্ত করতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্তে। আমাদের সরকারের, আমাদের মানে রাষ্ট্রের দায়িত্ব হয়েছে সেইটাকে এনশিওর করা যে তার স্কিলটা সে যে নিচ্ছে বা পাচ্ছে সেটা যেন গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়, এই ব্যবস্থাটা করা। তার বাকি কাজটা সে নিজেই করে নিতে পারে। স্যার, আপনার রিসার্চের মধ্যে আপনি যদি একটা প্রজেক্ট তৈরি করেন, সে একটা প্রজেক্ট তৈরি করলেন, এই প্রজেক্ট কি আপনি এরকম ধরবেন যে বিসিএস এ 1% নেওয়া হবে, বাকি 4,95,000 তো ফেলে দেওয়া হচ্ছে, বা ওই কারিকুলামটা আপনি নিলেন, ওকে 4 লক্ষ তুমি চলে আসো, এদেরকে নিয়ে এদেরকে স্কিল করিয়ে, এদেরকে যারা শিল্পে আসতে চায় তাদের জন্য শিল্পের ব্যবস্থা করা, যারা অ্যাব্রোড করতে চায় তাদের জন্য রাষ্ট্র থেকে তাদেরকে ভিসা এবং পাসপোর্টের ব্যবস্থা, এই ক্রেডিট যদি দেয়, তাহলে তো এই দেশে রেমিটেন্স পাঠাবে, তাহলে তো রাষ্ট্রের তো আমাদের ডেভেলপমেন্টটা হবে, এবং সে নিজে রাষ্ট্রের বোঝা কমছে, এই জন অ্যাসেট তৈরি হচ্ছে, জনসম্পদ আসছে, আমাদের রেমিটেন্স আসছে। এরকম একটা প্রজেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের টেবিলে যদি যায়, ওনার মতো একজন ব্যক্তি, এটি তো উনি গুরুত্ব দিবেন কিনা আপনি মনে করেন? অবশ্যই তিনি দেবেন বলে আমি আশা করি। এবং আপনি জানেন যে এক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে একটা কথা আছে, তাই না? এখানে আমাদের কর্পোরেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। এবং বিশেষ করে আমি যদি এই যে বাবা মায়ের কথা বললেন যে তারা পকেটের কষ্টার্জিত পয়সা খরচ করে পাঠাবে, আমি এখানে আমার পজিশন হলো এখানে যে কেন আমরা, সে যেহেতু রেমিটেন্স পাঠাবে, আমাকে রাষ্ট্রকে দিবে, হ্যাঁ দিবে, কেন আমি একটা, কেন ব্যাংক তার গ্যারান্টার হতে পারে না? হোয়াই নট? এখানে ব্যাংক গ্যারান্টার হতে পারে, সেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেই হোক আর সরকারিভাবেই হোক, এখানে ব্যাংক গ্যারান্টার হতে পারে। এবং অনেক দেশে এই উদাহরণটা আছে, তারা যখন পড়তে যায় তখন তাদের ভিসার জন্য ওই ব্যাংক গ্যারান্টার হয়, তারা ভিসা পেয়ে যায়। তেমনি আমাদেরও যখন আমাদের যুব সমাজ যখন বিদেশে যাবে চাকরি করতে, মানে চাকরি করতে গেলে তখন সেখানে ব্যাংক গ্যারান্টার হতে পারে ভিসার জন্য এবং টাকা পয়সার জন্য। সেই টাকাটা তখন পরে সে যখন রেমিটেন্স তো পাঠাবে সে তখন ব্যাংক ওইটা নিয়ে নেবে। এইটা গেল এক বিষয়। আর একটা বিষয় হলো যে এইটা গেল রেমিটেন্স, আর বাকিটা হলো তাহলে সবাইকে বিদেশে যেতে পারবে বা যাবে? আমাকে দেশের লোকজনের দরকার অবশ্যই আছে। আমরা তাদেরকে সেইভাবে, আমাদের প্রাইভেট সেক্টরকে আমরা সেইভাবে করব, রেগুলেট করার দরকার, আমাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাবল করা দরকার। এবং প্রাইভেট সেক্টর যাতে আমাদের যুব সমাজকে যথাযথ যেই রকম তাদের দরকার সেই রকম যাতে আমরা তাদেরকে শিক্ষিত করতে পারি, এবং সেই স্কিল বেসড তাদেরকে একটা যুব সমাজ আমাদের ভবিষ্যতে আমরা তৈরি করতে পারি। আমাদের এই যে কাঠামো বললাম বা প্ল্যান বললাম, এইটাই সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। আমাদের রাষ্ট্রের, আমাদের মান বাড়াতে গেলে, ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রের মান বাড়াতে গেলে আমাদের এই শিক্ষিত জনগোষ্ঠীকে বিদেশে অ্যাব্রোড করানো খুবই অতীব জরুরি কিনা? কেননা নিজের খরচে ওই ধান বিক্রি করে, চাল বিক্রি করে, জমি লিজ নিয়ে টাকা পয়সা খরচ করে অর্ধশিক্ষিত, আধা শিক্ষিত, আধা স্কিল ছেলে পেলে বিদেশে যাওয়ার কারণে বৈশ্বিক বাজারে আমাদের ভাবমূর্তি আমরা লেবারের জাতি। এই লেবারের জাতিটাই যদি ফেভারের জাতি হবে কিনা, অতীব গুরুত্বপূর্ণ হবে কিনা, যখন আমাদের কোয়ালিটি এডুকেটেড স্কিলড পার্সনকে আমরা বিদেশে পাঠাতে পারবো, তখন বৈশ্বিক বাজারে আমাদের ভাবমূর্তি তৈরি হবে কিনা, আমরা উন্নত বিশ্বের জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো কিনা।
আপনার দুইটা দিকেই সম্ভব। একটা দিক হলো যে হয়তো আমি একটা বলতে চাই যে একজন আনস্কিলড লেবার ওয়ার্কার আর কি, আমি ওয়েজ আর্নার বলি বা ওয়ার্কার বলি, সে যেই ইনকাম করে একজন স্কিলড ওয়ার্কার তার চেয়ে 10 গুণ বেশি ইনকাম করতে পারে। তাহলে এইখানে আমি কিন্তু আমার একটা বিরাট সুযোগ আছে যদি আমি আমার স্কিল লেবার আমি পাঠাতে পারি। এখন স্কিল লেবার পাঠানোর আমার উপায় কি? ডেফিনেটলি আমাকে স্কিল করার জন্য যেই ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থা আমি আগে বলেছি, সেই শিক্ষায় ব্যবস্থাটাকে আমাকে এনশিওর করতে হবে, প্রবর্তন করতে হবে, এনশিওর করতে হবে এবং প্রবর্তন করতে হবে এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড, আমি আবার বলি গ্লোবাল স্ট্যান্ডার্ড করতে হবে। এবং সেটা করার জন্য আমাদের যা করণীয় সেটা করতে হবে। সেটা কি করতে হবে আমি বলতে পারি ডিটেইলস, হয়তো এখানে না বললাম। যে আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে কিছু বিষয় যদি যুক্ত করা যায়, কারিকুলামে মানে এইভাবেই করতে হবে। আমি এক কথা বলবো যে এইভাবে করতে হবে যাতে আমার একজন স্কিল যে কোনো ট্রেডেই হোক, ইভেন যদি ট্রেডও হয়, সে যে কোনো একটা ট্রেড, মনে করেন সে ফর এক্সাম্পল প্লাম্বার, সে যাতে তার একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড ডিগ্রি থাকবে, এই দেশেই আমাদের সেই ডিগ্রিটা পাবে এবং সে পেলে তখন সে বিভিন্ন জায়গায় সে অটোমেটিকই সে অ্যাপ্লাই করে সে স্থান করে নিতে পারবে। অথবা আমি মনে করি যে আপনি যেটা বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সারা বিশ্বে যে ভাবমূর্তি, তখন সে দেখবে যে এই অ্যাপ্লিক্যান্ট কোন দেশের, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের, নতুন বাংলাদেশের একটা ভেরিফিকেশন তো অটো হয়েই আছে। একটা ভেরিফিকেশনকে আমাদের স্কুলে তাকে আর রিকমেন্ড করতে হবে না, তাকে আপনি রিকমেন্ড করতে হবে না, সে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির বাংলাদেশের আপনাকে পাঠানোর জন্য সে অ্যাপ্লাই করলেই যথেষ্ট হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠী যদি বিদেশে যায়, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মান বাড়বে এবং মানসম্মত ব্যক্তিকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে, আমাদের রাষ্ট্রের মান অন্যরকম বেড়ে যাবে। এই জায়গাটা অতীব গুরুত্বপূর্ণ দেখে, যেহেতু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই লড়াই করেছে, যুদ্ধ করেছে, দুজন উপদেষ্টা হওয়ার কারণে বাকি অনেকের মধ্যে কিন্তু ক্ষোভ রয়ে গেছে, জমা রয়ে গেছে। আমাদের সাথে ও উপদেষ্টা হয়ে গেল, আমাদের সাথে ও বড় চাকরি পেয়ে গেল, আমরা পেলাম না। এই ক্ষোভ কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে দাঁড়াতে শুরু করেছে। সেক্ষেত্রে এদেরকে যদি এই অপরচুনিটি করে রাখা হয় এবং যারা আন্দোলনে সরাসরি, তাদেরকে ফার্স্ট গুরুত্ব দিয়ে তাদের জন্য একটি জবের ব্যবস্থা করা বা তাদেরকে এই অ্যাব্রোডের জন্য যদি সুযোগগুলো দেওয়া হয়, বা বিসিএস এর যে ধরনের আমাদের ডাটাবেস তো রয়েছে, ডাটাবেসে তো প্রত্যেক তালিকা রয়েছে, তালিকা ভিত্তিক তাদেরকে যদি এভাবে সুযোগগুলি করে দেওয়া হয়, তাহলে আমাদের এই দেশ মাহাথির মোহাম্মদের চাইতেও অনেক বেশি এগিয়ে যাবে। কিনা মাহাথির মোহাম্মদের কথা আমরা বললি, কিন্তু মাহাথির মোহাম্মদ কিন্তু নোবেল জয়ী নন, কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো নোবেল জয়ী এবং বিশ্বের আলোচিত 5 জনের মধ্যে একজন ব্যক্তিত্ব। তার বাংলাদেশের জনগোষ্ঠী ভুকানাঙ্গা থাকবে, তার বাংলাদেশের জনগোষ্ঠী অর্ধশিক্ষিত আধা গোষ্ঠী হিসাবে বিশ্বে যে লেবারি করবে বা আধা ইংরেজি কথা বলতে হবে, ভাষা বলতে না পারবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটা কি মেনে নেওয়া যায় কিনা? এটা তো অবশ্যই মেনে নেওয়ার বিষয় না, জি, মেনে নেওয়া যায় না। এবং আমি আপনাকে আগে বলেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সারা বিশ্বে যেই গ্রহণযোগ্যতা আছে, সারা বিশ্বে যেই তার প্রবর্তিত যে মডেল, পভার্টি থেকে বের হয়ে আসার যে মডেল সারা বিশ্বে, তারা তো ওইটাকে যদি গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে তো মডেল সারা দুনিয়াতে বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতো না, রাইট? তাই না? বহু দেশ তার এই মডেল অ্যাপ্লাই করছে। সারা বিশ্বে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউনূস সেন্টার রয়েছে গবেষণা করার জন্য। কিভাবে এটা সম্ভব হলো, তাই না? এটা নিয়ে এখনো গবেষণাই চলছে, তার উপরেই গবেষণা, রাইট? তার উপরে। সুতরাং এই যে আপনি যেই কোশ্চেনটা বললেন যে এখানে আমাদের ভাবমূর্তি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এই মুহূর্তে, এবং আমি আশা করব যে এই আমাদের যে এখনই শুরু করা দরকার কিনা, দাঁত থাকতেই দাঁতের পরিচর্যা করা দরকার কিনা, জীবদ্দশায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা পেয়েছি, এই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে, এই সুযোগটাই তাকে সামনে রেখে আমাদের কাজে লাগাতে হবে এবং আমরা কাজে লাগাতে চাই। এবং আশা করি আমাদের যে অতীতে আমরা যে
যে অবস্থায় ছিলাম, আমাদের যে বিশ্বের কাছে যে ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তি পরিবর্তনের এখনই সময়। আপনি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মৎস্য এবং প্রাণী খাত আমাদের রাষ্ট্রকে আসলে কতটা স্বনির্ভর করছে, কতটা আত্মনির্ভর করছে, বা এখান থেকে রাজস্ব বৃদ্ধির কোন কোন জায়গাগুলি আপনি আপনার রিসার্চে দেখছেন, কোন কোন বিষয় গুরুত্ব দেয়া খুব অতীব জরুরি বলে আপনি মনে করছেন? আমাদের আসলে এখানে মৎস্য প্রাণী সম্পদ নিয়ে আমি সরাসরি গবেষণায় যুক্ত না, বাট যেহেতু আমি একজন গবেষক, আমার কিছু আমার গবেষণার অ্যাঙ্গেল থেকে আমি যদি বলি, তা আমাদের এখানে এখন আমরা যে অবস্থা আছি, আমাদের আমাদের অভ্যন্তরীণ যে চাহিদা আছে, আমরা জানি যে আমাদের প্রায় 17 কোটির প্লাস আমাদের লোক জনসংখ্যা। তো এদেরকে আমাদের আমিষের চাহিদা পূরণ করাটা অতীব জরুরি এবং চ্যালেঞ্জিংও। সুতরাং সেটা আমাদের এই মন্ত্রণালয় আমাদের করে যাচ্ছে, এবং এটা একটা আনটোল্ড স্টোরি, যেটা আমরা আমরা যদি আমরা আস্তে আস্তে আমরা এটাকে আগাচ্ছি এবং ভবিষ্যতে আরো আগাতে পারবো। এবং এখানে আমি মনে করি যে এরপর রাজস্বের ক্ষেত্রে যেটা আছে, আপনারা জানেন যে আমরা শ্রিম এক্সপোর্ট করি, এখান থেকে আমরা একটা বৈদেশিক মুদ্রা অর্জন করি। ভবিষ্যতে আমরা যখন আমরা দেশের চাহিদা পূরণ করতে পারবো, এবং আমরা সেই পূরণের দ্বার প্রান্তে আমাদের পুষ্টির যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, যেটা সেই স্ট্যান্ডার্ড কিন্তু আমরা বিশেষ করে ডিম বলেন, দুধ বলেন, আমরা ডিমের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, দুধের ক্ষেত্রে একটু পিছিয়ে আছি, কিন্তু সেটা আমরা আশা করি যে অচিরে আমরা সেটাকে অ্যাচিভ করতে সমর্থ হব। এবং আমরা মনে করি যে আভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরে আমরা তখন রপ্তানির বিষয়টাকে ভাববো, এবং আমাদের সেই চাহিদাও আছে, এবং আমরা সেটা পারবো ভবিষ্যতে, আশা করি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ থেকে আপনি কিভাবে দেখছেন? যেভাবে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা রক্ত দিলাম রাজপথে, আমরা রক্ত ঝরালাম, আমরা ঘাম ছোটালাম, এবং আমরা আমাদের পরিবর্তনের জন্য, আমরা আমাদের জীবন বদলের জন্য যে লড়াইটি করলাম, সেক্ষেত্রে ছাত্র জনতার বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিদগ্ধ জনকে এই বাংলা জাতি পেয়েছে। সেই বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, আপনার গবেষণায় বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন আগামী 5 বছর পর বা 10 বছর পর, এবং এই ধারাবাহিকতাটা আসলে দরকার কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও বেশি আমাদের স্ট্যাবল নেতৃত্ব হিসেবে প্রত্যাশা অতীব জরুরি কিনা? তার মতো বিদগ্ধ জনের যদি দায়িত্বশীলতার সময় বাড়ে, তাহলে তিনি আরও অনেক বেশি আমাদের জন্য অনেক রিসোর্স এনে দিতে পারবেন কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জি। এবং আমরা মনে করি যে তার যে নেতৃত্ব, তার যে প্রজ্ঞা, তার যে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে, সে প্রেক্ষিতে তিনি যদি আমাদেরকে লিড দেন, আমাদেরকে নেতৃত্ব দেন, সেই নেতৃত্ব অবশ্যই আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে, ভবিষ্যতে আমাদের দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে। রাজপথের নানা কথায় যদি তিনি বিরক্ত হয়ে দায়িত্ব ছেড়ে দেন, তাহলে এটা আমাদের জন্য চরমতম হতাশাজনক হবে কিনা? তিনি তো একটা কমিটমেন্ট, তিনি তো রেজিম দ্বারা 15.5 বছর যেভাবে আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছেন, যার মামলা ফেস করার জন্য এজলাস উঠতে যার লিফট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, এত বড় একজন বিদগ্ধ জনকে ডুবাতে পর্যন্ত চাওয়া হয়েছিল, সেই ব্যক্তির কে আমরা আরো কিছুদিন দায়িত্ব রাখতে পারি না? রাজনীতিবিদরা এত অস্থির কেন হয়ে গিয়েছিলেন? তাদের অস্থিরতা আগে কোথায় ছিল? কেন তাকে আসলে সহ্যের জায়গায় আরো বেশি একটু আমরা ধৈর্যের জায়গায় দেখতে চাচ্ছি না? চাওয়া উচিত কিনা? সার্বজনীন নীতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টেবল নেতৃত্ব আসলে অতীব জরুরি হিসেবে সবার ভাবে সার্বজনীন নীতি হওয়া উচিত কিনা, রেজিম ছাড়া? যদি সরকারি চাকরিজীবী হিসেবে যদি আপনি বলেন, তাহলে আমার একটু কাঠামোর মধ্যে থেকে কথা বলতে হবে। সেক্ষেত্রে আমার এই প্রশ্নের জবাবটা দেওয়াটা একটু আমার জন্য কঠিন হচ্ছে। তবে আমি যদি জনগণের এই সরকারি কাঠামোর বাইরে, বা আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলি, তাহলে আমি মনে করি যে আপনি যেটা বলেছেন এইটাই প্রাসঙ্গিক। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, জি,
সুপারসিডেড হয়। জি, আপনি 15তম ব্যাচ, আপনার ব্যাচম্যানেরা একেবারে সচিব হয়ে গেছেন, সচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনাকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে। 4 বার আপনার ব্যাপারে আমার কাছে তথ্য হচ্ছে 4 বার আপনার সিবিটি বোর্ডে গেছে, কিন্তু একের পর এক মোট 5ম বার পর্যন্ত আপনি কিন্তু আপনাকে সেই জায়গাগুলি গ্রহণ করা হয় নাই। এই রেজিমের শিকার আপনি যেটি হলেন, এই রেজিমের বিকার হিসাবে আপনার মেধাকে যেভাবে বিকারগ্রস্ত করা হচ্ছে, মেধাকে যেভাবে দাবি রাখতে চাওয়া হচ্ছে, এটি আমাদের রাষ্ট্রগতভাবেই একটি মেধার অবমূল্যায়ন করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। কারণ রাষ্ট্র তো আপনার মেধাকে মূল্যায়ন করে আপনাকে তৈরি করেছে, ডক্টরেট ডিগ্রি আপনি অর্জন করেছেন রাষ্ট্রকে কিছু দেবার জন্য, জনগণের জন্য, জনসেবক হিসাবে জনদায়িত্ব পালনের জন্য আপনাকে তৈরি করা হয়েছে। আপনার জায়গাটি, আপনাকে ভালো দায়িত্বে রাখাটা রাষ্ট্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিনা, বা প্রমোটেড করে সঠিকভাবে আপনার মেধা দিয়ে রাষ্ট্রের কল্যাণের জন্য আপনাকে কাজে লাগানোটা অতীব জনগুরুত্বের মধ্যে পড়ে কিনা। ধন্যবাদ আপনার এই কোশ্চেনের জন্য, প্রশ্নের জন্য। আমি আমার যে গবেষণার মাধ্যমে আমার যে যোগ্যতা আমি অর্জন করেছি, আমার যে অর্জন, এই অর্জনটা আমার জন্য আমার একটা সম্মানের জায়গা, এবং আমি অনেকের গ্লোবাল কনটেক্সটেও আমি অনেক একাডেমিকের সাথে যুক্ত, অনেক ইউনিভার্সিটির সাথে আমি জয়েন্টলি কাজও করি, বা একাডেমিকদের সাথে। তো তাদের সাথে কাজ করার আমার যোগ্যতা যদি থেকে থাকে, জাতিসংঘের মতো জায়গায় যদি কাজ করার আমার যোগ্যতা থেকে থাকে, এবং আমি বিদেশে একটা ইউনিভার্সিটিতে 2 বছর পড়িয়েছি, সেই যোগ্যতা যদি থেকে থাকে, তাহলে সরকারে আমার কেন আমার কাজ করার যোগ্যতাটা ছিল না গত 4 বছর আমার জানা নাই। কেন আমি 4 বার সুপারসিডেড হলাম, কেন আমি যথাযথ কি বলে মূল্যায়নটি হয়নি, প্রশ্ন তো থেকেই যাচ্ছে। পদোন্নতি এবং পদায়ন উভয় ক্ষেত্রেই সেটা আমার মনে হয় সে প্রশ্নের জবাব আপনিই দিয়ে দিয়েছেন, যে সেটা আমার দরকার কিনা সেটা রাষ্ট্রই বা সরকারেরই সেটা বোঝা বা জানার দায়িত্ব। আপনি তো নিজেকে প্রস্তুত করেছেন, আপনার প্রস্তুতি রয়েছে। রাষ্ট্র চাইলে আপনাকে এই বৈষম্য থেকে বের করে নিয়ে এসে, আমরা যেটা ভূতাপেক্ষ যে প্রমোশনগুলি দেখলাম, হয়তো প্রমোশন দিয়ে তারা ঘরেই থাকবেন, কিন্তু রাষ্ট্র তাকে ভাতা দেবে, সম্মান হয়তো দিচ্ছে, কিন্তু রাষ্ট্র কিন্তু তাকে ওইভাবে কাজে লাগাতে পারছে না। কিন্তু ভূতাপেক্ষের জায়গা থেকে, দায়িত্বের জায়গাতে, দায়িত্বশীল থেকে আরো বেশি অর্গান করা, অর্থাৎ যেহেতু আপনি এখন কাজের পরিপূর্ণ অভিজ্ঞতার যৌবনে আছেন, অভিজ্ঞতার শেষ আপনার 4টি বছর চাকরি জীবন রয়েছে, এই 4 বছর আপনাকে যদি সরকার ইমপ্লিমেন্টেশন করে, আপনার এত বছর অভিজ্ঞতার সমন্বয়ে একটি আলাদাভাবে যে পয়েন্টগুলি নিয়ে আমরা কথা বলেছি, এভাবে একটা প্রজেক্ট ভিত্তিকও যদি আপনি এইভাবে কাজ করে যান, তাহলে আপনার দ্বারা অনেক বড় বেশি কল্যাণ রাষ্ট্র হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্র আপনাকে গুরুত্ব দিক, সেটা আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকার আপনার মেধাকে কাজে লাগিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আপনাকে কাজে লাগিয়ে, আপনার মেধাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের কল্যাণে নিজেকে সুবিদিত করুক। উপদেষ্টা পরিষদের আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, আপনার সন্তান তুল্য উপদেষ্টা যারা আছেন, তারাও আপনাকে ধারণ করুক, লালন করুক, করে আপনাকে সম্মানের জায়গায় পৌঁছিয়ে আপনার মাধ্যমে আপনার মেধাকে কাজে লাগিয়ে আমাদের রাষ্ট্রের কল্যাণে সচেষ্ট হোক, এটি আসলে সার্বজনীন নীতি হোক বলে আমরা প্রত্যাশা করছি। দর্শক শ্রোতা, যারা দেশবাসী, ছাত্র জনতা যারা সফল হতে চায়, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। সফল হওয়ার জন্য 2টা জিনিস। জি। একটা সততা, আর একটা হলো ডিটারমিনেশন বা প্রতিজ্ঞা, যে আমি এটা দৃঢ়চিত্ততা, আমি এটা করব। এই 2টা যদি সাথে থাকে, তাহলে তার জন্য কোনো সমস্যা না, সে যেটা চাবে সে সেটা পাবে। আর কঠোর পরিশ্রম। 3টা জিনিস। জি স্যার, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল, যিনি মেধা যোগ্যতা অর্জন করেও তাকে বনসাই করে রাখা হয়েছে, অথচ তার মেধাকে যদি একটু মুক্ত জায়গায় রাখা হয়, তাহলে কিন্তু বটবৃক্ষের মতো মেরে ধরতে পারেন। তাই যাকে তৈরি করা হয়েছে, যার গুরুত্ব বিশ্বে রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে, যার গুরুত্ব থিসিসে রয়েছে, যার গুরুত্ব তার লিখনের মাধ্যমে সারা বিশ্ব যাকে গুরুত্ব দিচ্ছে, সেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ব্যক্তিকে রাষ্ট্র গুরুত্ব দিক, সেটি আমাদের রাষ্ট্রের কাছে প্রত্যাশা হওয়া উচিত কিনা, রাষ্ট্র এখানে ভাববে কিনা, প্রজাতন্ত্রে যারা কর্তাবক্তিরা রয়েছেন তারা
আজকের আলোচককে বৈষম্য থেকে বেরিয়ে এসে বৈষম্যের শিকার হওয়া এই ব্যক্তিকে সামনে এনে তার মেধাকে ইমপ্লিমেন্টেশন করে আমাদের রাষ্ট্রের রেমিটেন্স খাতকে বাড়িয়ে, আমাদের রাষ্ট্রের এন্টারপ্রেনারশিপকে বাড়িয়ে, আমাদের রাষ্ট্রের রাজস্ব আয়ের ক্ষেত্রে তার মেধাকে কাজে লাগিয়ে একটি উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিদগ্ধ জনের একটা হেল্পিং হ্যান্ডস হিসাবে তাকে দায়িত্বশীল করে আমাদের রাষ্ট্রের কল্যাণে নিবেদিত করবেন বলে সচেতন মহল মনে করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোন আলোচককে বা আজকের আলোচককে পুরোনো নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন স্টেশনে আমরা প্রত্যাশা করছি, প্রমোশনের প্রত্যাশাটাও আমরা করছি, তাকে সেই জায়গায় দেখতে চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।